ছোটবেলায় না আমরাও ডিমের অমলেটকে ডিমের মামলেট বলতাম। ও মা মামলেট খাবো, মামলেট খাবো। জানি না কেন, তবে হ্যাঁ বড়বেলায় শুধরে নিয়েছি। কিন্তু আমাদের ম্যান্ডি এখনও নিজেকে শোধরাতে পারেনি। কখনো বলে অমলেট, কখনো বলে মামলেট, কখনো বলে অমলেট, কখনো বলে মামলেট। তো ডিমের অমলেট এটা অ্যাকচুয়ালি ও দেখো, ও বাড়িতে বলতো ঠিক আছে, কিন্তু যেহেতু ও সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এবং সোশ্যাল মিডিয়ায় একটা ভুল বললেই তোমাকে লোকে ছেঁকে ধরবে। আমাকে প্রচুর প্রোনাউন্সিয়েশনে আমার ভুল হয়, প্রচুর লোক বলে ইংলিশে বা বাংলায় প্রোনাউন্সিয়েশনে ভুল হলে ভিউয়ার্সরা বলবেই, কারণ অনেকের কানে লাগে ব্যাপারগুলো, ঠিক আছে, তার জন্যই বলতে আসে। আর একটা কথা তুমি বললে যে সেটা হচ্ছে এমব্রয়ডারি, এমব্রয়ডারি, সেটা হচ্ছে এমব্রয়ডারি, ঠিক আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে ওই বলতে 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 হ্যাবিট হয়ে যায়। আর এই প্রোনাউন্সিয়েশনগুলো মানে শুধরে নেওয়াটা খুব ভালো, কিন্তু সবাই শোধরাতে পারে না। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি প্রচুর ভিউয়ার্স আছে যারা তোমার প্রোনাউন্সিয়েশনে ভুল হলে সঙ্গে সঙ্গে ধরতে চলে আসবে, এটা খুব বাস্তব। কিন্তু তা বলে ওই ওই 4-5 বছরের পুরনো গামছার ওই হাল। আমাদের 4-5 বছরের পুরনো গামছা ছিঁড়ে যায়, কেচে কেচে ছিঁড়ে যায়, কিন্তু এই রকম কালকিষ্টে গামছা আমি সত্যি বলছি আমি কারোর ঘরে দেখিনি। আমি অনেকের সঙ্গে অনেকের বাড়িতে গেছি তো, কিন্তু এরকম কালকিষ্টে গামছা দেখিনি। হ্যাঁ, আমি দেখেছি যারা ধরো এই চপ দোকানে এর দোকানে কাজ করে তাদের গামছাগুলো এরকম হয়ে যায় মরমরে চচ্চরে, কারণ এত ঘাম মোছে গামছাতে আর ঠিকমতো কাচে না, বিচ্ছিরি গন্ধ বেরোয় আর এরকম হয়ে যায়। আমি অবাক হয়ে যাই। মেন কথা হচ্ছে গামছা সুতির কিনতে হয়, আমি জানি না ওগুলোর মধ্যে মিক্সড ছিল কি না। এবার সুতির গামছা যদি তুমি গরম জলে ফুটিয়ে কাচো, 15 দিন ছাড়া, 1 সপ্তাহ ছাড়া কাচতে হবে না, 15 দিন ছাড়া জল গরমে ফুটিয়ে কাচো। আর এমনি সময় যখন স্নান করবে একটুখানি সার্ফ দিয়ে থুবিয়ে দিলে ছা চকচকে থাকে। এরা মনে হয় 4-5 বছরে কবার গামছাটা কেচেছে, আমার সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর কাচলেও গরম জল করে কেচেছে কিনা আমার তাতেও সন্দেহ আছে। গামছাটার অবস্থা দেখেছো বন্ধুরা? ও দেখালো, মানে ও ইচ্ছে করে কন্ট্রোভার্সিগুলো দেয়। গামছাগুলোতে পুরো ওই যে তিলে পড়ে গেছে, ওই মশা না কি বলে না, মানে ছোটো 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 কালো স্পট পড়ে গেছে। এগুলো কেন পড়ে জানো? গামছা তো মেনলি ঘাম মোছার জন্য, ঠিক আছে, স্নান করেও মুছি, এমনিও ঘাম মুছি। তো এই ঘাম মুছে কেউ জড়থব করে রেখে দিয়েছে গামছাগুলো, মানে গামছাগুলোকে ভালো করে সুন্দর করে মেলেনি, পরিষ্কার করেনি, ধোয়নি, ঠিক আছে, যার জন্য ওই ইউজ করেছে আর ওখানটায় রেখে দিয়েছে, যার জন্য ঘাম জমে জমে ওই জিনিসগুলো ভ্যাপসা থেকে থেকে মানে জলটাও শুকনো হয়নি, ওই জন্য ওরকম হয়েছে। তোমরা এতদিন ধরে ম্যান্ডিকে কাচতে দেখছো ওয়াশিং মেশিনে, দেখেছো তো? প্রতিদিন কাচ্ছে, প্রতিদিন মেলছে, প্রতিদিন কাচ্ছে, প্রতিদিন মেলছে, কিন্তু গরম জাল করে যে ভালো করে সুন্দর করে এইসব গামছা ফামছা মানে নোংরা জিনিস যেগুলো সুতির জিনিস একদম, সেগুলো যে কাচতে হয় ওর মানে সেটা জানানো নেই। আমরা যখনই গামছা বা তোয়ালে এইসব ধরনের জিনিস কাচি, মানে এরকম জিনিস, আমার তোয়ালে তো মানে ওরকমভাবে কাচতে হয় না, আমি আমি গামছা ইউজ করি না, আমার ভালো লাগে না, আমি তোয়ালে ইউজ করি, ছেলেও তোয়ালে ইউজ করে। তা যাই হোক, আমাদের ছেলের তোয়ালেটা আমি যদি কাচি গরম জলে কাচি, আর হাজব্যান্ডের গামছা সেটাও ওরকম গরম জলে কাচি। গরম জলে শুধু না, ফোটাই, মানে একটা ডেজগি করে সার্ফ দিয়ে গরম জল করে তার মধ্যে করে গামছাটাকে ফোটাই, তবে গিয়ে ময়লাটা ছাড়ে গামছা কাটানো। ও কি করে করবো, তো হাতে কিছু কাছেই না। তোমরা এতদিন ধরে ওকে জামা কাপড় শুকনো দিতে দেখেছো? কোনোদিন দেখেছো গামছা রোদে মেলতে? আমি কোনোদিন দেখিনি। গামছা ধুয়ে নিংড়ে রোদে মেলতে আমি কোনোদিন দেখিনি। তার মানে বুঝতে পারছো, ওই ওয়াশিং মেশিনে জাস্ট কেচে বেরিয়ে আসে, ওই ও মেলে দেয়, কিন্তু আলাদা করে এইসব গামছা ফামছা কোনো দিন কাছে না। মানে নোংরার হদ্দ, এটাকে বলে নোংরার হদ্দ, সত্যি কথা। হ্যাঁ, মানে এ কি, গামছাগুলো পুরো তিলে পড়ে গেছে, ওগুলো থেকে তো গুমো গন্ধ বেরোচ্ছে, ওগুলো দিয়ে গা মোছা যায়? আর গামছাকেও ওরকমভাবে রেখে দেয় পাশাপাশি করে, ওই এ করে কোনো ভাঁজ ফাঁজ করার ব্যাপার নেই, ওই বাথরুমে রেখে দেয়, ওই মুছে কোনো রকমের গাটা মুছে নেই, ওই করে মানে ভালো করে মোছেও না, ওরকম গন্ধ তিলে পড়া ওই গামছা দিয়ে কেউ গা মুছতে পারে? কি অবস্থা! আবার নতুন গামছা কিনে এনেছে, 4-5 বছর আগে নাকি ওর বাবা ওকে ওই গামছাগুলো দিয়েছিল ওদেরকে, সেগুলো ইউজ করতো। তো ওই গামছাগুলো কিন্তু কিচ্ছু হয়নি, ওই গামছাগুলোকে ভালো করে সোডা মাটি দিয়ে অনেক দিন কাচেনি, সোডা, যেগুলো সোডা পাওয়া যায়, বা মাজদা সাবান, সেই গোল গোল হলুদ রঙের হয় না, ওই সাবান নিয়ে এসে ওই গরম জলের মধ্যে সিদ্ধ করে কাচতে। এই যে
এখন যে নতুন মাসিটা কাজে এসছে সে তো খুব কাজে শুনছি, তো তাকে মানে রাত্রিবেলা গরম জল করে মাজদা সাবান দিয়ে বা সোডা মাটি দিয়ে গামছাগুলোকে ভিজিয়ে রাখবে, আর পরের দিন মাসিকে দিয়ে ভালো করে থুবে কাচতে দেবে, ঠিক আছে? না হলে ওই জিনিস পোষাবে না। হ্যাঁ, এই গামছাগুলো নিয়ে এসছো ভালো কথা, আর গামছা সবসময় ব্যবহার করার আগে নুন জলে গামছাটাকে ভিজিয়ে রাখতে হয় সারা রাত, যাতে গামছা থেকে কোনো রং ঠংগুলো না ওঠে, পরের দিন থেকে ব্যবহার করতে হয়, সেটাও জানো। নাহলে এই কড়কড়া গামছা নিয়ে আবার ইউজ করতে শুরু করো না, তোমাকে তো বিশ্বাস নেই, মানে কি নোংরা। হ্যাঁ, গামছাগুলো দেখে বোঝা যায় মানুষের, আমি বলেছি না, হাত পা, ঠিক আছে, আর তোমার হচ্ছে পায়ের জুতো আর এই গামছা এসব দেখলে বোঝা যায়, ঠিক আছে? আমি হয়তো ব্লগিং করি না, নাহলে তোমরা দেখতে পেতে ব্লগের মধ্যে, মানে আমাদের মনে হয় হ্যাঁ 15 দিন অন্তর তো কাছি, কোনো সময় 1 সপ্তাহ অন্তরও হয়ে যায়, 1 সপ্তাহ অন্তর। আর আমার ছেলের যে ড্রেস, সাদা জামা কাপড় প্রতিদিন ময়লা হয়, ঠিক আছে, ওর জন্য ওগুলোকে মানে প্রতিদিনই প্রায় কাছে, 5টা জামা 5 দিন পরে, সাদা জামা, কারণ নোংরা হয়ে যায়, ঘামের গন্ধ, ওগুলো রাখা যায় না, পরা যায় না পরের দিন, 5টা জামা 5 দিন পরে, কিচ্ছু করার নেই, কেচে দিই। ওগুলো তো তোমার মেশিনে পরিষ্কার হবে না, সাদা জামা কলার এই ফেই ওগুলোকে ব্রাশ দিয়ে, আমি হচ্ছে ব্রাশ দিয়ে কাছি, ওর বাবা আবার খুব সুন্দর করে কাছে, ওর বাবা কেচে দিলে তো কথাই নেই, কিন্তু তা হলেও ওর এরকম অবস্থা। আর এদের দেখো আবার গামছা কিনে নিয়ে এসেছে। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে যে ওর চাদরের কালেকশান, প্রচুর চাদর নিয়ে এসেছে, একেবারে তোমার হচ্ছে ট্রান্সপোর্টে নিয়ে এসেছে, সেটা খুব ভালো, কারণ বিজনেস করতে গেলে মাল সবসময় অ্যাভেলেবেল রাখতে হয়। তাহলে এর থেকে এটা প্রমাণিত যে ওদের চাদরের বিজনেসটা কিন্তু ভালো চলছে, না হলে এত বড় একটা পদক্ষেপও নিতে পারতো না ও। তো নাহলে প্রতিদিন আমরা কি দেখেছি, সপ্তাহে সপ্তাহে গিয়ে বেডশিট নিয়ে আসছে হাজব্যান্ড ওয়াইফ মিলে কাছ থেকে, এখন এবার ও দূর থেকে, আমার যতদূর মনে হচ্ছে বড় বাজার টড়ো বাজার থেকেই এনেছে, কারণ বড় বাজারেই সব থেকে রিজনেবল প্রাইস, যারাই ব্যবসা করে বড় বাজার থেকেই কেনে বেশিরভাগ ক্ষেত্রে। তো বলেছিল অনেক দূরে যাচ্ছে, তাতে আমার তাই মনে হলো। তো সেখান থেকে ট্রান্সপোর্টের মাল আসে, কারণ যারা বিজনেস করেছে তারা জানে যে ট্রান্সপোর্ট কোথা থেকে হয়, মোটামুটি বড় বাজার থেকেই হয় এরকম, নাহলে তো বাইরে বিদেশে তো হয়, কিন্তু মেনলি বড় বাজার থেকেই হয়, ট্রান্সপোর্টে গাড়ি ছাড়ে, আর সেখান থেকে যার যেরকম মাল আসে তারপরে যার যেরকম নিয়ে আসতে পারে নিয়ে আসে, অনেকে গাড়ি নামিয়ে দিয়ে যায়, অনেকে আবার গাড়ি ঢোকে না বলে সেই জায়গা থেকে আবার ভ্যান টোটো এইসব করে মাল দিয়ে যায়। তো যাই হোক, প্রচুর কালেকশান নিয়ে এসেছে, মানে বিজনেসে বেশ খানিকটা টাকা ইনভেস্ট করেছে, আর এটা বুদ্ধিমানের কাজ করেছে। ব্লগিংয়ের সাথে সাথে পাশাপাশি যে তোমার এতে ইনভেস্ট করছে বিজনেসে, এটা খুব ভালো কাজ করেছে, ঠিক আছে? ওর তার মানে বিক্রিটা ভাট্টাটা ভালোই হয় তার জন্য। আর বড় বাজারে গেলে তো প্রচুর লাভ রাখতে পারবে, কারণ বড় বাজারে তো কস্টটা অনেক কম, এই যে সামনের থেকে নেয়া আর বড় বাজার থেকে নেওয়ার মধ্যে তফাৎ তো অনেক আছে, অনেকটা লাভ পাবে এবং মানুষকে অনেকটা রিজনেবল প্রাইসেও দিতে পারবে, এটা আমার মনে হয়। তো খুব ভালো হয়েছে, এটা ভালো লেগেছে দেখতে, এবং ওরাও ভীষণ এক্সাইটেড যে একবারে এত টাকার মাল আনতে পেরেছে, লাখ টাকার উপরে বলছে। হ্যাঁ, তা তো হবেই, বেশ অনেকটা টাকার অ্যামাউন্টই ও ইনভেস্ট করেছে, ভালো করেছে। আচ্ছা, গেল এটা। এইবার চলে আসি যে মানে তোমার সেই মাছের যে কন্টেনারগুলো, প্রথম কথা বলি, আমি ম্যান্ডিকে বলি, আমি জানি না ওর চাষ নেই নাকি কি জানি না, বেশ তো ভালো পয়সা ইনকাম করো, বেশ ভালো পয়সা ইনকাম করো, তো তুমি জানো না যে এখন প্লাস্টিক বর্জন করতে বলছে, নিশ্চয়ই শুনেছ। তো বাড়িতে এই যে তুমি এত এত জিনিস ফালতু পয়সা ওয়েস্টেজ করো, তো বাড়িতে বরের জন্য, মেয়ের জন্য কপারের বোতল বা বা স্টিলের বোতল ইউজ করো, 6টা স্টিলের বোতল রাখো, 2টো কপারের বোতল রাখো। ছেলে, বর আর বাচ্চা যদি কপারের জল খায় তাহলে সেটা কিন্তু খুব উপকার, ওদের শরীর টরীর সবসময় ফিট থাকবে। 2টো কপারের বোতল, 6-8টা হচ্ছে তোমার স্টিলের বোতল। মিশোতে কত দাম, মিশোতে বেশি দামও নয়, স্টিলের বোতলগুলো কিনে রাখো, কোনো অসুবিধা নেই। তাতে করে প্লাস্টিক পুরো ফেলে দাও, যা বোতল আছে সমস্ত ফেলে দাও, ওগুলো কী কাজে লাগে, ফেলে দাও ওগুলো, কোনো বোতল প্লাস্টিকের ইউজ করো না। আর এই যে কন্টেনারগুলো, সেগুলোর উপরে কালো কিস্টি পড়ে গেছে, মানে কন্টেনারগুলো ধোও না, মানে মাছ ফাছ যে রাখো কন্টেনারগুলো পরিষ্কার করো না, মাজো না, ঘষো না, বা যাকে দিয়ে কাজ করাও তাদেরকে বের করে দাও না, পুরো উপরটায় কালো চাকা চাকা পড়ে গেছে কন্টেনারের ভিতরে, ভীষণ নোংরা, তুমি ভীষণ নোংরা, মানে মাছে মানে এমনি ঘেন্না লাগবে, একদম এমনি ঘেন্না লাগবে।
তো যাই হোক, সেই কন্টেনারগুলো পাল্টে স্টিলের কন্টেনার ইউজ করো। প্লাস্টিকের না খাওয়াই বেটার, প্লাস্টিকে মাছ মাংস রেখে না ভরাই বেটার। একেবারে উপায় না থাকলে আলাদা কথা, তোমার তো উপায় আছে, তোমার তো পয়সা আছে। স্টিলের জিনিস মাছ দিয়ে ঘষতেও সুবিধা, স্টিলের জিনিসে ওরকমভাবে কিস্টে দাগও পড়বে না। স্টিলের জিনিসের প্লাস্টিকের যে ময়লাটা জমছে সেটা তো স্টিলের হবে না। তো এগুলো ইমিডিয়েট চেঞ্জ করো, ইমিডিয়েট চেঞ্জ করো। কি অবস্থা, মানে জঘন্য টাইপের। আচ্ছা, তারপরে ও কবে থেকে শুনেছে নাকি নুন হলুদ মাখলে মাখিয়ে রাখলে মাছের মধ্যে ফ্রিজে রাখলে নাকি সঙ্গে সঙ্গে মাছ ছেড়ে যায়। আমি জানি না, আমি এটা করি না, আমি এমনিই রাখি। আমি হচ্ছে ভিনিগার আর নুন দিয়ে মাছ রাখি, কারণ এমনিই বলে মাছ বরফে রাখলেও নুন দিয়ে রাখলে ভালো থাকে, মাছ ফ্রেশ থাকে। আর ভিনিগার দিয়ে রাখি আমি, ভিনিগার আর নুন দিয়ে ভালো করে মাছকে মাখিয়ে আমি ফ্রিজে রাখি, ঠিক আছে। আর জলের মধ্যে আমি মাছ দিই না, অনেকক্ষণ আগে বের করে রাখি, বরফ ছেড়ে যায়। জলের মধ্যে খুব কম দিই, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে তোমার ওগুলো সব কন্টেনারগুলো ইমিডিয়েট পাল্টাও, ভীষণ জঘন্য লাগে। আর আরেকটা জিনিস দেখলাম, তুমি কন্টেনারের মধ্যেই নুন হলুদ দিয়ে মাখাচ্ছ, ঠিক আছে, সেই অবস্থায় মাছগুলো রাখবে। তো মানে ওই যে পাঙ্গাস মাছটা, ওর মধ্যে তো সেই আঠালো জিনিসটা প্রচুর, তার মধ্যেই হরহর করছে, নিচে পুরো রক্ত আর ওই হরহরানি রয়েছে। ওই অবস্থায় তুমি রেখে দেবে মাছটা? কেন অন্য একটা পাত্রে করে ভালো করে মাছটাকে ইয়ে করে, মানে কি যেন বলে, নুন হলুদ মাখিয়ে তারপরে পিচ্ছিলটা বেরিয়ে গেল, তারপরে কন্টেনারে তোলো। তোমার সিস্টেমগুলোই না ভীষণ কী নোংরা লাগছে, হরকানি হরকানি। আর সেগুলো তুমি দেখাবে আবার, তাহলে লোক বলবে না তোমাকে? এগুলো দেখালে মাছগুলো একটা তোমার হচ্ছে স্টিলের পাত্রে করে ভালো করে মাছ মাখিয়ে, নুন হলুদই মাখাও, ভালো করে মাখিয়ে তারপরে কন্টেনারে তোলো, তাহলে হরকানিগুলো সব বেরিয়ে যাবে। মাছ রেখে দেবে ওর মধ্যেই, নুন হলুদ দিয়ে ওর মধ্যে, মানে যা হোক তা হোক, কী ছিরি, বাপরে বাপ। তারপরে হচ্ছে সেই অবস্থা রাখলো, পাঙ্গাস অল্প পেয়েছে বললো, ওই যে 4টে মাছ একটা মাথা এরকম, আর বাদ বাকি নাকি ছোটো মা নিয়েছে, আর তেলাপিয়া মাছ নিয়েছে। আচ্ছা, তেলাপিয়া মাছের বলছে ঝোল খাবে। এমনি তেলাপিয়া মাছের ওই পেটের কাছটা একটু তিতকুটি হয়, তেলাপিয়া মাছ ঝোল খাওয়া মানে আমি তো বুঝি না। এমনি তেলাপিয়া মাছ খাওয়া ভালো না, আমি যদিও খেতে খুব ভালোবাসি, কিন্তু তেলাপিয়া মাছের ঝোল কি খায় ভাই? পাতলা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে হলে তেল ঝাল করলেও ঠিক আছে, কিন্তু ঝোল খাওয়া যায় না, কি একটা আষ্টে গন্ধ বেরোয়। তো যাই হোক, ওটা ওদের চয়েস। তেলাপিয়া মাছ নিয়েছে আর পাঙ্গাস মাছ নিয়েছে, এইবার সেগুলোকে রাখলো। এইবার ওদের আজ রান্নার মেন ব্যাপার হচ্ছে পালং শাক রয়েছে, আর হচ্ছে ডাল করেছে, টকের ডাল, আর হচ্ছে স্যান্ডি হচ্ছে বলেছে ডিমের অমলেট দিয়ে ডাল খাবে তার জন্য, আর ওদের মা মেয়ের জন্য গিলে মেটে আর ওই তোমার হচ্ছে গলা, এইগুলো রান্না করেছে আলু দিয়ে। প্রথম কথা হচ্ছে যে এই গিলে মেটে গলাটা একেবারে কষা কষা ঝালঝাল করতে হয়, আলু দিলে ভালো লাগে না খেতে। তো তোমরা আলু প্রিয় মনে হয়, আলু খাচ্ছ, ঠিক আছে। এবার গলাগুলো কি লম্বা লম্বা বিভৎসভাবে রাখছে। তুমি খেতে ভালোবাসো, এটা ঠিক আছে, আমিও খেতে ভালোবাসি এগুলো, আমারও খেতে খুব ভালো লাগে এগুলো, মানে বেশ আমার এমনি চিকেনের থেকে এগুলো খেতে ভালো লাগে। এগুলো খেতে ভালো লাগে, কিন্তু রান্না করার সময় যদি ওই অত বড় বড় গলাগুলো দেখে আমার একটা মানে ঘেন্না টাইপের লাগে। লোক তো দেখছে, তারা বলবে, তো গলাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দাও, মানে এ না একদম খাটে না। তুমি হচ্ছে অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতেই জানো না, খাটো না তুমি। কারণ গিলে মেটে আর গলা এরকম লম্বা লম্বা গলাই দেয়, এবার সেই গলাগুলোকে ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো করে পিস করলে তাহলে তো খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর নালে এরকম সোশ্যাল মিডিয়ায় দেখালে লোকে এরকম বলবে, তোকে শুনতে হবে। তো যাই হোক, গিলে মেটে গলাগুলো সেই ড্যাং ড্যাং করে তাকিয়ে আছে, তার মধ্যে আলু দেখে যেন কীরকম একটা গা গুলিয়ে যাচ্ছে। যদিও আমি বললাম না, আমি খেতে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু গলা আমি কখনো ওরম বড় বড় রাখি না, ছোটো ছোটো। এবারও বলবে আমার মেয়ে গলা খেতে ভালোবাসে, ওকে বড় বড় দিতে হয়। ঠিক আছে, তোমার মেয়ে গলা খেতে ভালোবাসে, তাকে বড় বড় দিতে হয়, তাহলে তোমাকে ঢেকে ঢুকে রান্না করতে হবে। ওরকম লোককে দেখালে সোশ্যাল মিডিয়াতে এসলে তোমাকে মানে আসলে এরকম বলবে। এগুলো তো বুঝতে হবে না, মানুষের তো সবার তো সমান নয় না। এবার সেই রান্না করলো, এবার আলু ফালু দিয়ে রান্না করলো। যাই হোক, এবার আরও একটা জিনিস দেখলাম, এবারও বললো আজকে খুব খাটুনি হয়েছে, টপ আনতে একবার গেছি, গামলা এসে রাখতে গেছি, আবার নাইটে অর্ডার দিতে গেছি, এসব বললো। তো সেগুলো যা হয়েছে, তারপরে ঝড় উঠেছে, একটু ফুল দেখালো, এগুলোও দেখলাম। তারপরে হচ্ছে তোমার যেটা হলো
রাত্রিবেলা ওর শাশুড়িকে দেখলাম যে ও ভিডিও করছে, তার মধ্যে ওর শাশুড়ি এসে দাঁড়িয়ে পড়েছে। তো শাশুড়িকে দেখালো, তো শাশুড়ি হচ্ছে ভোগের প্রসাদ নিয়ে এসছে। যেহেতু ওর শ্বশুরমশাই পুজো করেন বেশ অনেক জায়গায়, তার জন্য ভোগের প্রসাদ প্রায়ই আসে। আর আমরা জানি যে ম্যান্ডি ভোগ ফোগ খেতে ভালোবাসে, খিচুড়ি খেতে ভালোবাসে, সেটা ওর শাশুড়িও জানে। এবার শাশুড়ি বললো কি সকালবেলা কোথায় পুজো হয়েছে সেই ভোগ খেয়েছে। আর বলছে আর পেট তো কত খাবো আর কি, তাই জন্য এইবেলা যেখান থেকে ভোগটা পেয়েছে সেই ভোগটা ওদেরকে দিয়ে গেছে। এবার ম্যান্ডির শাশুড়ি কিন্তু বলছিল যে তোমার এ টিফিন কারিটা দিয়ে দাও, এঁঠো লাগবে না, ওরা ওতে মিষ্টি ফিষ্টি রাখে। ম্যান্ডি কিছুতেই দিল না, বলো কাল সকালে দেবো, আমি বাসন সার্ফ দিয়ে মাজবো, মানে ওই এঁঠো কসবাইটে মাজবে না, তার জন্য বললো। প্রথম কথা হচ্ছে ওইটা কোথায় রেখেছে, রেখেছে ওই স্ল্যাপে, মানে তোমার যেখানে এঁঠো কাটা থাকে সেই স্ল্যাপে রেখেছে। ভোগের প্রসাদ যদি যেখানে মাছ মাংস এনা তেনা জায়গায় রাখে তো এমনি নোংরা হয়ে গেল, মানে যারা এটা মানে তারা তো বলবেই, তাই না? এবারে রাখলো, তাহলে ওখানেই হয়ে গেল। ম্যান্ডি তো মানে না, ওর মা শাশুড়ি জানে যে ও মানামানি করে না, তার জন্যই বারবার করে বলছিল দিয়ে দাও দিয়ে দাও। তো খালি করে দিয়ে দিতে পারতো, ক্যামেরাটা বন্ধ করে খালি করে দিয়ে দিতে পারলো, না কাল সকালে দেবো ওই মেজে বসে। হ্যাঁ, এবারে দেখো ওরা অন্য লোকের টিফিন কারি, তার মধ্যে করে ওই সব প্রসাদ রাখে, সেটা এঁঠো কাটা শোয়ায় না। আর ম্যান্ডির তো এঁঠো কাটার বিচার নেই, তার জন্যই বারবার শাশুড়ি বলছিল ওটা দিয়ে দিতেই পারতো। যাই হোক, তারপরে সেটা দেখলে রেখে দিল। তার মধ্যে কী ছিল, খিচুড়ি, তারপরে হচ্ছে লুচি, তারপরে আরও সব মিষ্টি, এসব সব ছিল। তো ভোগের প্রসাদ তাদের দিল, বললো রাত্রিবেলা আমাদের হয়ে যাবে। কেন যতগুলো ঘিলে মেটে রান্না করলে সব খাওয়া গেছে সকালে, হ্যাঁ কী জানি বাবা। তো যাই হোক, ওতে হয়ে যাবে বললো। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখলাম, যখন ও মাছগুলো হচ্ছে নুন হলুদ মাখা ছিল, সেই হাতটা ধুচ্ছিল, তার আগে বেসিনে দেখলাম, মানে বেসিনে না সিঙ্কে দেখলাম হচ্ছে কাপ প্লেট এসব রয়েছে, মানে চাফা খেয়েছিল সেগুলো পড়েছিল, তার মধ্যেই জল ধুলো। এবার সবসময় চায়ের বাটি না আলাদা করে মেজে নিতে হয়। এই যে আমাদের যে দিদি কাজ করেন, আমরা কিন্তু চায়ের জিনিস মাজতে দিই না, মানে হচ্ছে কাপ প্লেট ছাঁকনি, তারপরে স্পুন, এগুলো মাজতে দিই না, শুধু চায়ের যে বাটিটা সেটা শুধু মাজতে দিই। এবং বলাই আছে এইটা কিন্তু ওই আগে মেজে তুলে দেবে আর কি, মানে ওটার সঙ্গে ওই মাছের এঁটো ফেটো ঘেন্না লাগে। তো যাই হোক, এই সিঙ্কে পড়েছে, তার মধ্যেই মাছের ওই কাপে ফাপে আষ্টানি গন্ধ হয়ে যাবে। এটা বহুত নোংরা, সত্যি বলে আমি না অবাক হয়ে যাই, মানে কেমন যেন একটা, মানে খেতে হয় খায়, শুতে হয় শোয়, পড়তে হয় পড়ে, আর উপর পরিষ্কার থাকে। মানে আমি জানি না কেন এত অপরিষ্কার, আমি বুঝতে পারি না কেন এত অপরিষ্কার। আমি জানতাম যে যারা একটুখানি মানে তারা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো কেন এত নোংরা? যেমন তার বাথরুম শুনলাম, তেমন দেখলাম তার গামছা, তেমন তার হাত পা, তেমন তার সব জিনিস। এত নোংরা ভালো নয়। অল্প কাজ করো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করো। কি হুজুং ভুজুং করে, হ্যাঁ, একে তো বাসি বুসি সমস্ত চালিয়ে দেয়, আজকে রান্না করলে 5 দিন ধরে খায়, সে তো ছাড়োই, তারপরেও আবার এরকম, খুব মানে কীরকম একটা লাগছে। আর ভিউয়ার্সরাও তেমনি বলছে। আর এই দেখো, ও কিন্তু অমলেট জানে, তবুও মামলেট বলে, ঠিক আছে, এগুলো কিন্তু ও ইচ্ছাকৃত বলে। তবে গামছাটার কথা আমি ভুলতে পারছি না, আমার যেন মনে হচ্ছে, সত্যি বলছি, আমার আবার এই সব দেখলে গা ঘিন করে, আমার মনে হচ্ছে যেন গিয়ে চারটি সোডামানি দিয়ে ওই গামছাগুলো ঢুকিয়ে ভালো করে রগড়গ করে ফুটিয়ে আছাড় মারি, এরকম মনে হচ্ছে। কী ঘেন্না পুরো থিলে পড়ে গেছে, ওতে কেউ মুছতে পারে তোমরা বলো? কিচ্ছু বলার নেই, শুধু মেশিনে কেচে রোজ শুকনো দিচ্ছে, আর রোজ বেড কভার পাল্টাচ্ছে, 2 দিন ছাড়া বেড কভার পাল্টাচ্ছে, আর 4 বার করে বিছানা গোছাচ্ছে, আর প্রতিদিন জামা কাপড় চেঞ্জ করছে। হবে না, এর মানে এমন স্বভাব হয়ে গেছে, মানে 4 দিন জামা পরে 5 দিনের দিন ফেলে দেবো, তাতে যা হয় হলো। কোনো জিনিসই, নাইটিও তো গরম জলে কাচতে হয় মাঝে মধ্যে, সবসময় প্রতিদিনেরটা প্রতিদিন কেচে নিলাম, কিন্তু মাঝে মধ্যে একটুখানি নাইটিও ফুটিয়ে দিতে হয়, তাহলে একদম ফ্রেশ হয়ে যায়, ঠিক আছে। তবে আমরা আবার রোজের জামা রোজ কাচি তো নাইটি, তার জন্য ওই নোংরাটা হয় না, তার জন্য হচ্ছে ওরকমভাবে কাচতে হয় না। কিন্তু ওই অনেক সময় পায়ের কাছে যেগুলো একটু বড় বড় নাইটি ঝুলঝুল করে, ওগুলোতে সেই একটু দাগ কাদা মতো হয়, ওইগুলোকে ঘষে ওরকম করে একটু গরম জল দিয়ে কেচে দিলে একদম ফ্রেশ হয়ে যায়। আমার তো দিনে মনে হয় 6টা 7টা 8টা করে নাইটি লাগছে, প্রতিদিন কাচতে হচ্ছে অতগুলো নাইটি। আমি জল দিয়ে কোনো জামা কাপড় ধুই না, মানে ধোয়া জামা কাপড় আমি পরি না, সবসময় আমার একটুখানি অন্তত সার্ফ ব্যবহার করি, কারণ আমার কেমন একটা ঘেন্না লাগে। তো যাই হোক বন্ধুরা, আর কিচ্ছু বলার নেই, এই ভিডিওটা এই পর্যন্ত। ম্যান্ডির মানে নোংরা বাবা, আমার শুধু গা ঘিন করছে এই ব্যাপারটাতে। তবে ইমিডিয়েট
যদি আমার ভিডিওটা দেখো, ইমিডিয়েট তুমি তোমার মাছের কন্টেনার আর জলের বোতলের সবগুলো স্টিলের করো। পয়সার তোমার অভাব নেই, ওগুলো আগে পাল্টাও। জঘন্য কোথাকারে। টাটা।